রচনা তার শাশুড়ি মা কমলা দেবী এবং স্বামী আকাশের সঙ্গে বাস করে, কিন্তু রচনা শ্বশুর বাড়িতে থাকলেও সে সবসময় বাপের বাড়ি অর্থাৎ তার মায়ের বাড়ির কথা শুনেই চলে। রচনার মা প্রিয়া দেবী খুব বদমাইশ মহিলা ছিল, আর সে সবসময় তার মেয়ের শ্বশুর বাড়িকে নিজের কবজায় রাখতে চায়। তাই বিয়ের পরেও রচনা তার মায়ের কথা শুনে চলে। একদিন রচনা তার শাশুড়ি মা এবং স্বামীর কাছে গিয়ে বলে, মামনি, আজকে আমার মা ফোন করেছিল। মায়ের কাছ থেকে শুনলাম বাবা কাজের ক্ষেত্রে ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয়ে গেছে। তাই মা যেহেতু একা থাকবে, মাকে বললাম আমাদের বাড়িতে চলে আসতে। মা এখানেই থাকবে। হ্যাঁ, ভালো করেছো বৌমা, কিন্তু আমাদের বাড়িতে তো ঘরের সংখ্যা কম। একটা ঘরে তোমরা থাকো আর একটা ঘরে আমি থাকি, তাহলে তোমার মা থাকবে কোথায়? আপনি আমার মায়ের থাকা নিয়ে চিন্তা করবেন না। আমি আপনাদের বাড়ির স্টোর রুমটা পরিষ্কার করে দেব, আর সেখানে একটা সোফা কাম বেড দিয়ে দেব। আমার মা ওখানে ঠিক থেকে যাবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। তোমার মা যদি থাকতে পারে তাহলে আমাদের অসুবিধা কোথায়? তুমি বরং তোমার মাকে বলে দাও আজকে আমাদের বাড়ি চলে আসতে। স্বামী এবং শাশুড়ি মা এমন কথা বললে রচনা খুবই খুশি হয়। তাই তখনই রচনা নিজের ঘরে চলে যায় এবং মাকে ফোন করে সব কথা জানায়। যাক, বাঁচা গেল। আমাকে আর এত বড় বাড়িতে একা একা থাকতে হবে না। একবার আমি তোর শ্বশুর বাড়িতে যাই, তারপর তোর শ্বশুর বাড়ির লোকেদেরকে মজা দেখাবো, আর আমি আমার মতে তোর শ্বশুর বাড়ির লোকেদেরকে চালাবো। তারপর দেখবো কে কোথায় পালায়। হ্যাঁ মা, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি আর অপেক্ষা করতে পারছি না, কারণ এরা আমাকে দিয়ে অনেক কাজ করায় আর নিজেরা কোনো কাজ করে না। তুমি এসে সবাইকে একেবারে ঠিক করে দাও। এই বলে রচনা ফোন রেখে দেয়। আর সন্ধ্যা হতে না হতে প্রিয়া দেবী তার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে ওঠে। প্রিয়া দেবীকে দেখে সকলেই খুশি এক জায়গায় বসে গল্প গুজব করে, কিন্তু প্রথমেই প্রিয়া দেবীর নিজের রূপ সবাইকে দেখায় না। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আকাশ যখন নিজের ঘরে ঘুমাতে যায়, তখন দেখে যে শাশুড়ি মা তাদের ঘরে শুয়ে আছে। আর এই দেখে আকাশ অবাক হয়ে বলে, কি ব্যাপার রচনা, তুমি যে বললে তোমার মায়ের জন্য স্টোর রুম পরিষ্কার করেছো আর তোমার মা সেখানেই ঘুমাবে, সেই জন্য তো ওই ঘরে আলাদা করে খাটের ব্যবস্থা আমি করে দিলাম, কিন্তু তোমার মা আমাদের ঘরে শুয়ে আছে কেন? না, আসলে ব্যাপারটা একটু বোঝো। রচনাকে এরকম কিন্তু কিন্তু করতে দেখে প্রিয়া দেবী জামাইয়ের মুখের উপর জবাব দেয়, আমি স্টোর রুমে কি করে ঘুমাবো? তোমাদের স্টোর রুমে তো এসি নেই, আর আমার এসি ছাড়া কিন্তু একদমই ঘুম হয় না। তাই আমি আমার মেয়েকে বলেছি আমি ওর সঙ্গেই ঘুমাবো, আর জামাই বাবাকে স্টোর রুমে থাকতে বলবি। তোমার লজ্জা করে না বলো জামাই বাবা? তুমি নিজের শাশুড়ি মাকে স্টোর রুমে ঘুমাতে বলছো? না না, আমি ওই রকম করে ব্যাপারটা বলতে চাইনি, আপনি আমাকে ভুল বুঝছেন। ঠিক আছে, তাহলে আপনি আমাদের রুমেই ঘুমান, আমি গিয়ে বরং স্টোর রুমে শুয়ে পড়ছি। এই বলে আকাশ নিজের বালিশ এবং বিছানা নিয়ে স্টোর রুমে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু স্টোর রুমে এসি না থাকায় সারা রাত আকাশের ঘুম আসতে চায় না। অন্যদিকে রচনা এবং তার মা আরাম করে এসি চালিয়ে ঘুমায়। রচনার এই বিষয়টা খারাপ লাগলেও সে তার মায়ের কথা শুনেই চলে। এখন তোর বরকে ঘর থেকে বের করেছি, এরপর তোর শাশুড়ি মাকে বাড়ি ছাড়া করব, আর তারপর আমি আর তুই এই বাড়িতে রাজত্ব করব। ওদের দুজনকে একেবারে চাকর বানিয়ে রাখবো, দেখে নিবি। সত্যি মা, তুমি পারো বটে, কিন্তু আমার চিন্তা হচ্ছে আকাশেরও এসি ছাড়া ঘুম হয় না জানো। তাই যদি আকাশকে তুমি আমাদের ঘরে ঘুমাতে দিতে তাহলে খুব ভালো হতো। মানে ও মেঝেতে ঘুমাতো আর আমি আর তুমি খাটে ঘুমিয়ে পড়তাম। রচনার কথা শুনে প্রিয়া দেবী রেগে যায়। তাই প্রিয়া দেবী তখনই খুব ভালো মতো রচনার ব্রেন ওয়াশ করে দেয়, আর রচনাও মায়ের কথা শুনে চলতে শুরু করে। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছ। আকাশ গরমের মধ্যেই ঘুমাক। আমারও তো গরমের মধ্যে রান্না করতে কত কষ্ট হয় বলো। তবুও তো প্রত্যেকদিন আমি ওদের জন্য রান্না করি। আকাশ তো কখনো আমার হয়ে রান্না করে না। রচনার কথা শুনে প্রিয়া দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর পরের দিন সকালবেলা রচনা এবং তার মা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। বেলা 10টা বেজে যায়, তখনও পর্যন্ত তারা ঘুমায়। আর সেই সময় কমলা দেবী তাদের ঘরে এসে বলে, কি ব্যাপার বৌমা, সকাল 10টা বেজে গেল, তুমি এখনো তোমার মায়ের সঙ্গে পড়ে পড়ে ঘুমাচ্ছ? আর আমি দেখলাম আমার ছেলে স্টোর রুমে ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর আমাদেরকে চা করে দাও, আমার ছেলেটা তো অফিসে যাবে। আমার মেয়ে এখন ঘুম থেকে উঠতে পারবে না, ও আর একটু ঘুমাবে। আমার মেয়ে যখন আমার কাছে থাকতো তখন কিন্তু বেলা 12টার সময় ও ঘুম থেকে উঠতো, আর এখন শ্বশুর বাড়িতে এসে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওর শরীরটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আপনি আর আপনার ছেলে নিজেরা চা করে খেয়ে নিন। প্রিয়া দেবীর এরকম কথা শুনে কমলা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ আগের দিন রাত্রিবেলাতে প্রিয়া দেবী কমলা দেবীর সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, আর একদিনের মধ্যেই সে তার রূপ একেবারে পরিবর্তন করে ফেলেছে, যার ফলে প্রিয়া দেবী মানুষ না গিরগিটি সেই বিষয় নিয়ে কমলা দেবীর সন্দেহ হয়।
দেখুন দিদি, আপনার মেয়ে বাপের বাড়িতে বেলা 12টা পর্যন্ত ঘুমাতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু শ্বশুর বাড়িতে এসেও এত দেরি পর্যন্ত ঘুমাতে পারবে না। ওকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাড়ির কাজকর্ম করতে হবে, এটাই তো সংসারের দায়িত্ব পালন করা। কমলা দেবী এরকম করে বললে প্রিয়া দেবী তখনই মেয়ের শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। আর কমলা দেবী যেহেতু শান্তিপ্রিয় মহিলা, তাই সে কোন রকম ঝগড়া ঝামেলা চায় না। বাধ্য হয়ে সে চুপচাপ রান্নাঘরে চলে যায় আর সকলের জন্য চা এবং জলখাবার তৈরি করে। অন্যদিকে বেলা 12টার সময় রচনা এবং তার মা ঘুম থেকে ওঠে। তারা হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে নেয়। আর দুপুরবেলা যখন রান্না করার সময় আসে তখন, দিদি, আমার মেয়েকে নিয়ে আমি একটু পার্লারে যাচ্ছি, কারণ আমার মেয়েটা সংসারের কাজ করতে করতে গ্যাসের তাপে গরমে পুড়ে একেবারে কালো হয়ে গেছে, তাই ওকে একটু ফেসিয়াল করিয়ে নিয়ে আসবো। আপনি দুপুরবেলা আর রাত্রিবেলার রান্নাগুলো করে নেবেন কেমন? আমাদের বাড়িতে আসতে লেট হবে। এই যে দিদি, আমার কিন্তু হাই প্রেশার, আর ডাক্তারবাবু আমাকে গ্যাসের তাপে যেতে বারণ করেছে, তাই আমি রান্না বান্না করতে পারবো না। আমি আমার ছেলেকে বলবো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে, আর আপনারাও সেই খাবার খেয়ে নেবেন। না মামুনি, আপনাকে রান্না করতে হবে, কারণ আমার মা বাইরের খাবার খায় না। মায়ের আবার বাইরের খাবার খেলে শরীর খারাপ করে, আর আমি তো প্রত্যেকদিন রান্না বান্না করি। তাহলে আপনি কেন আজকে রান্না করতে পারবেন না? আমার বুঝি রান্না করতে কষ্ট হয় না? এই বলে রচনা তার মায়ের সঙ্গে পার্লারে চলে যায়। অন্যদিকে শাশুড়ি মা সকলের জন্য দুপুরবেলা আর রাত্রিবেলা রান্না করতে বাধ্য হয়। আবার সেই সাথে রচনা এবং তার মেয়ে ফিরিস্তি দিয়ে গেছে দুপুরবেলার জন্য মটন বিরিয়ানি, চিকেন চাপ এবং রাত্রিবেলার জন্য গরম গরম লাচ্ছা পরোটা ও চিকেন কষা রান্না করতে হবে। সেই ফিরিস্তি মতোই রচনা শাশুড়ি মা সমস্ত রান্না করে রাখে। আর সেদিন সারাদিন রচনা এবং তার মা পার্লারে সময় কাটায় আর শপিং করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে রচনা তার শাশুড়ি মায়ের রান্না করা খাবার নিজেও খেয়ে নেয় আর তার মাকেও খাইয়ে দেয়। এভাবে বেশ কিছুদিন কাটে। আর ধীরে ধীরে প্রিয়া দেবী তার মেয়ের শ্বশুর বাড়ির দড়ি নিজের হাতে টেনে ফেলে। একদিন কমলা দেবীর খুব শরীর খারাপ হওয়ায় রচনা রাত্রিবেলা সকলের জন্য রুটি তরকারি রান্না করে। এ কি বৌমা, তুমি আমার প্লেটে একটা রুটি আর আমার ছেলের প্লেটে 2টো রুটি দিয়েছো কেন? তুমি জানো না আমার ছেলে 5টা রুটি খায় আর আমি 3টে রুটি খাই? এতে আমার মেয়ের কোনো দোষ নেই দিদি। আমি আমার মেয়েকে বলেছি কম করে রুটি বানাতে, কারণ বেশি রুটি খেলে আপনাদের শরীর খারাপ করবে, আর আমার মেয়ের রুটি করতে গিয়ে হাতও ব্যথা হবে। তাই আজকে আমি যা খেতে বলবো আপনাদেরকে সেরকম ভাবেই খেতে হবে। রচনা, এখন তোমার মা তো আমাদের খাওয়া দাওয়াতেও হস্তক্ষেপ করতে চাইছে। আমরা কটা রুটি খাবো সেটা তোমার মা ঠিক করে দেবে? এরকম করে চলতে থাকলে আমাদের কিন্তু একসাথে থাকা মুশকিল হয়ে যাবে। তুমি বরং তোমার মাকে বলো যাতে উনি ওনার বাড়িতে ফিরে যায়। কি জামাই বাবা, তুমি আমাকে এত বড় বড় কথা বলতে পারলে? আমি 1 সপ্তাহ হলো তোমাদের বাড়িতে এসে থাকছি, তাতেই তোমার এতটা সমস্যা হচ্ছে? বিয়ের সময় আমি তোমাকে কত মোটা সোনার চেন দিয়েছি, সোনার আংটি দিয়েছি, তুমি সবকিছু ভুলে গেলে? সত্যি, লোকে ঠিকই বলে শ্বশুর বাড়ি থেকে নেওয়ার সময় ছেলেদের হাত কাঁপে না, কিন্তু শাশুড়ি মাকে দেখতে গেলে জামাইদের রূপ পাল্টে যায়। প্রিয়া দেবী এই সমস্ত সেন্টিমেন্টাল কথা বললে আকাশের আর কিছু করার থাকে না। ফলে আকাশ এবং কমলা দেবী চুপ করে যায়। আর সেদিন থেকে প্রিয়া দেবী সবাইকে যা যা খেতে বলে আর যেভাবে চলতে বলে, আকাশ এবং তার মা সেভাবেই চলতে শুরু করে। আর তা না হলে প্রিয়া দেবীর নানান রকম উল্টোপাল্টা কথা শোনায়। কিন্তু অন্যদিকে দিনের পর দিন স্টোর রুমে ঘুমানোর ফলে আকাশের শরীর খারাপ করে। আর কমলা দেবীরও শরীর খুব একটা ভালো থাকে না, কারণ তার খাওয়া দাওয়ার ধরন এখন পুরোপুরি ভাবে পাল্টে গেছে। বৌমা, আমি তোমাকে আমার লকারের চাবিটা দিয়েছিলাম তো, ওই চাবিটা আমাকে ফেরত দাও, কারণ আমার মেয়ের সোনার হার মেয়েকে দিতে হবে। ওর বিয়ে বাড়ি আছে, ও সোনার হার পরে বিয়ে বাড়িতে যাবে। কিন্তু মামুনি, ওই চাবি তো এখন আমার মায়ের কাছে আছে। আসলে আমি চাবির দায়িত্ব সামলাতে পারি না তো, আমি যখন তখন চাবি হারিয়ে ফেলি, তাই আমার মা চাবি আমার কাছে রাখতে দেয়নি। শাশুড়ি মা বৌমার কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। আর সেই মুহূর্তে সেখানে প্রিয়া দেবী চলে আসে। কমলা দেবী দেখে যে রচনার মায়ের গলায় সেই সোনার হার ঝুলছে, আর যা দেখে কমলা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। দিদি, আপনি আমার লকারের চাবি কেন নিয়েছেন? আর আপনার গলায় আমার মেয়ের হার কি করছে? আপনি আমার অনুমতি ছাড়া আমার লকার খুলে আমার মেয়ের সোনার হার বের করে পরে ফেলেছেন। হ্যাঁ, তাতে কি হয়েছে? কারণ এই বাড়ির সব জিনিস আমারই, আর আমার মেয়ের শ্বশুর বাড়ির আলমারির উপরও আমার অধিকার আছে। এই সোনার হারটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি পরেছি। আর আপনার তো এখন বয়স হয়েছে, তাই আপনি সবকিছু ভুলে যান, আর আমি কিন্তু আপনাকে লকারের চাবিও দেব না। এই বলে প্রিয়া দেবী কমলা দেবীকে ঘর থেকে বের করে দেয়। ফলে কমলা দেবীর চোখে জল চলে আসে, আর সে ঈশ্বরের কাছে প্রিয়া দেবীর কাছ থেকে মুক্তি চায়।
এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর হঠাৎ করে একদিন আকাশ প্রচন্ড পরিমাণে জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। আর তার জ্বর কিছুতেই কমতে চায় না। ফলে রচনা এবং কমলা দেবী খুবই দুশ্চিন্তায় পড়ে। আমি তোমাকে কতবার বলেছিলাম বৌমা, আমার ছেলেটাকে স্টোর রুমে ঘুমাতে দিও না, তুমি তো আমার কোনো কথা শোনোনি। দেখো ওর আজকে এমন শরীর খারাপ হলো যে ও উঠে দাঁড়াতে পর্যন্ত পারছে না। আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোমাকে আর তোমার মাকে ছাড়বো না বলে দিলাম। আমি বুঝতে পারছি মা, কিন্তু এখন আমাদের তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে, তাহলে আকাশ সুস্থ হবে। তারপর বাড়ি এসে না হয় দেখা যাবে যে আমরা কি করব না করব, কিন্তু এখন আকাশকে সুস্থ করাটা দরকার। এই বলে সবাই মিলে আকাশকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তারবাবু আকাশের বিভিন্ন রকম পরীক্ষা করতে শুরু করে। যখন পরীক্ষার রিপোর্ট আসে তখন তারা দেখে যে আকাশের রক্তের প্লেটলেট অনেকটা নেমে গেছে আর সে ভয়াবহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়েছে। এক্ষুনি ওনাকে নার্সিং হোমে ভর্তি করতে হবে আর স্যালাইন দিতে হবে, তা না হলে কিন্তু ওনার চোখ মুখ দিয়ে এখনই রক্ত পড়তে শুরু করবে। ওনার ডেঙ্গুতে খুব বাজে অবস্থা হয়েছে, এখন চারিদিকে যা ডেঙ্গু হচ্ছে, এখন সকলেরই মশারি টাঙিয়ে ঘুমানো দরকার, বুঝেছেন? ডাক্তারবাবুর কথা শুনে রচনা খুবই ভয় পেয়ে যায়। আর সে মনে মনে বুঝতে পারে যে মায়ের কথা শুনে চলতে গিয়ে সে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছে, কিন্তু সে তখন কাউকে কিছু বলতে পারে না। আকাশকে নার্সিং হোমে ভর্তি করা হলে তাকে স্যালাইন দিয়ে এবং বিভিন্ন রকম ওষুধপালা খাইয়ে সুস্থ করে তোলা হয়, কিন্তু তবুও আকাশের মধ্যে এখনো দুর্বলতা থাকে। তাই আকাশকে যখন বাড়িতে নিয়ে আসা হয়, মা অনেকদিন হলো তুমি আমার শ্বশুর বাড়িতে আছো, আর তুমি এখানে থাকলে আকাশকে আবার স্টোর রুমে ঘুমাতে হবে। তাই আমি চাই তুমি এখন নিজের বাড়িতে ফিরে যাও, কারণ অত বড় বাড়ি এমনিতেই ফাঁকা পড়ে আছে, চুরি হয়ে গেলে বাবা তখন আমাকেই দোষ দেবে। কি তুই আমাকে বলছিস তোর শ্বশুর বাড়ি থেকে চলে যেতে? তুই এরকম করে কেন বলছিস? আমি আছি বলে তোর শ্বশুর বাড়ির লোকেরা তোর উপর অত্যাচার করতে পারে না, আর তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর মোটেই অত্যাচার করে না মা, বরঞ্চ তুমি আসার পর থেকে আমি আমার স্বামী আর শাশুড়ি মায়ের থেকে অনেক দূরে চলে এসেছি। তাই তুমি প্লিজ চলে যাও, আমি আর কোন রকম কোনো কথা বাড়াতে চাই না। তুমি কখনো আমাকে ফোন করে আমার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে উস্কানি দেবে না, ব্যাস এই আমি তোমাকে বলে দিলাম, আর আমি কিছু বলতে চাই না। রচনা এরকম করে বললে তার মায়ের কিছু করার থাকে না। সে চক্ষু লজ্জার খাতিরে ব্যাগপত্র গুছিয়ে নিজের বাড়িতে চলে যায়। আর সেই দিনের পর থেকে রচনা আবার তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। আর কোনোদিনও প্রিয়া দেবী তার মেয়ের সংসার ভাঙার কথা ভাবতে পর্যন্ত পারে না। আর রচনাও আর কখনো তার মায়ের কথা শুনে নিজের শ্বশুরবাড়িতে অশান্তির সৃষ্টি করে না। তুই এক কাজ কর, তুই ওর বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যা। তোর মতো ধনী পরিবারের শিক্ষিত আর সুন্দর দেখতে ছেলে ওদের মতো পরিবারের সম্বন্ধ নিয়ে গেলে ওর বাবা মা তো এক কথাতেই রাজি হয়ে যাবে। আর ওর বাবা মা অফিসের বসের সঙ্গে ওকে একা না ছাড়লেও হবু স্বামীর সঙ্গে তো বিদেশে যাওয়ার জন্য একা ছাড়তেই পারে, তাই না? তুই কি পাগল? নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি এরকম ভাবে কাউকে ঠকাতে পারবো না মধু। তুই তো আমার বন্ধু, তুই তো জানিস আমি কেমন, তাও তুই এরকম কথা বলতে পারলি? তুই কি রে রোহিত, নিজের স্বপ্ন পূরণ করার জন্য মানুষ খুন করতেও দুবার ভাবে না, আর তুই একটা সামান্য মিথ্যা কথা বলার আগে এতবার ভাবছিস? তুই যেটা বলছিস সেটা মানুষ খুন করার থেকে অনেক ভয়ঙ্কর একটা জিনিস। এইভাবে তো হয় না। কি লাভ হবে বলতো এরকম প্রজেক্ট হাতে পেয়ে, যেটার জন্য ভবিষ্যতে আমাদেরকে লোকের অভিশাপ করাতে হবে? তুই যখন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি তখন এই ছোটখাটো লোকেদের অভিশাপ তোর গায়ে লাগবে না। আমার কাছে সাহায্য চেয়েছিলিস বলে আমি তোকে এই উপদেশটা দিলাম। আমি কিন্তু তোকে রেশমিকে বিয়ে করতে বলিনি, শুধু সম্বন্ধ নিয়ে ওর বাড়িতে যেতে বলেছি, বিয়ের পাকা কথা বলতে বলেছি। এটুকু তো তুই পারবি নাকি? তোর মনে হয় আমার বাবা মা এগুলোতে রাজি হবে? আমি তো একা একা রেশমিদের বাড়িতে গিয়ে পাকা কথা বলতে পারবো না, বাবা মাকে তো নিয়ে যেতেই হবে। রেশমি কিংবা ওর বাড়ির লোক তোর বাবা মা কাউকেই চেনে না, তাই তুই চাইলেই আমি তোর জন্য বাবা মাও ভাড়া করে এনে দিতে পারি। আমি তোর জন্য সব করে দেব, তুই শুধু নিজের স্বপ্নটাকে এভাবে হাতছাড়া করিস না। মধুমিতা এতবার বোঝালে রোহিত শেষ পর্যন্ত তার কথাতে রাজি হয়। সে রেশমির বাড়িতে সম্বন্ধ নিয়ে চলে যায়। রোহিত নিজের সঙ্গে তার ভাড়া করা বাবা মাকেও নিয়ে যায়। রেশমির বাড়ি অত্যন্ত সাধারণ ছিল। এখানে ঝাঁঝকঝকে ব্যাপার তো দূর, বাড়ির কিছু কিছু জায়গাতে ঠিকভাবে রং করাও ছিল না। রোহিত যে রেশমির অফিসের বস এটা জানার পর রেশমির বাড়ির সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাই তারা নিজেদের সামর্থ্যের বাইরে গিয়েও রোহিতকে আপ্যায়ন করার চেষ্টা করে। আমি আজ আমার বাবা মাকে নিয়ে এখানে এসেছি দেখে আপনারা হয়তো অনেক অবাক হচ্ছেন, কিন্তু এরকম একটা কাজের তো বড়দের আনতেই হয়, বলুন। এরকম কাজ মানে কিরকম কাজ? কি হয়েছে? আমার মেয়ে কি কিছু ভুল করেছে? আসলে ওর মাথায় আমাদের সবার চিন্তা সবসময় ঘুরঘুর করে, তো তাই হয়তো।
না না, ও আসলে কোনো ভুল করেনি। ও আসলে এতটাই ভালো যে আমার বাবা মার কথাবার্তা শুনে আর কিভাবে আমাদের কোম্পানিকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে সেটা শুনে খুব পছন্দ হয়ে গেছে। আর সেই কারণেই আমি নিজে এসেছি রেশমিকে বিয়ের প্রস্তাব দিতে। তবে ও যদি রাজি থাকে তবেই। না না, এটা কিভাবে সম্ভব? আপনারা তো অনেক ধনী, আপনাদের সাথে আমাদের কোনো মিল নেই। আর আমার বিয়ে হয়ে গেলে আমার বাড়ির লোককে কে দেখবে? তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলে তোমার বাড়ির লোকদের খেয়াল রাখবো। আমার বাবা মায়ের ইচ্ছে তোমার মতো বুঝদার কেউ আমাদের বাড়ির বউ হোক। তুমি প্লিজ আমার মা বাবার এই ইচ্ছাটাতে আর আপত্তি করো না। অনেক ভাবনা চিন্তা করে রেশমি রোহিতের প্রস্তাবে রাজি হয়। রোহিত একটি অত্যন্ত ধনী পরিবারের ছেলে ছিল। শহর জুড়ে তাদের অনেকগুলো কোম্পানি। সেই কোম্পানিতে কাজ করে হাজার হাজার এমপ্লয়ি। সেই হাজার হাজার এমপ্লয়িদের মধ্যে একজন হলো রেশমি। রেশমি রোহিতের কোম্পানিতেই চাকরি করে, কিন্তু তার পোস্ট অনেক ছোট ছিল আর তার মাহিনাও কম ছিল। রেশমি নিজের টাকাতেই তার গোটা সংসারটা চালাতো। বাবা মায়ের দেখাশোনা করা, ভাইয়ের পড়াশোনার খরচ সবই রেশমি বহন করে। তাদের সংসারের অবস্থা মধ্যবিত্ত পরিবারের মতো সচ্ছল নয় বললেই চলে। একদিন অফিসে রেশমি শুনতে পায় রোহিত খুবই চিৎকার করে করে কারোর সঙ্গে কথা বলছে। রেশমি সেখানে যায়। এত বড় একটা অফিস, আর এখানে এমন একজন এমপ্লয়ি নেই যে বিদেশ থেকে আসা লোকগুলোর সাথে একটু ভালো করে কথা বলবে আর তাদেরকে প্রজেক্টটা ভালো করে বুঝিয়ে দেবে? এই করতে তোমাদের টাকা পয়সা দিয়ে হয়? সব কাজ যদি আমরাই করে নিই তাহলে তোমাদের টাকা দিয়ে রাখবো কেন শুনি? তুই এরকম চিৎকার করিস না তো রোহিত। আমি আছি, কাকু আছে, আরো অনেকেই আছে যারা ভালোভাবে ইংলিশে কথা বলতে পারে। আমরা ভালো করে ওনাদের প্রজেক্টটাকে বুঝিয়ে দিলেই তো হলো। তুই বা তোরা প্রেজেন্টেশন দিলে হবে না। যারা এখানে আসছে তারা প্রত্যেকে জানে তুই আমার বন্ধু। আমি যদি নিজে কাজ করি বা আমার বন্ধুদের দিয়ে কাজ করাই তাহলে ওনারা ভাববেন আমাদের অফিসের কাজের লোকগুলো একেবারে অকর্মের ঢেকি। এই প্রজেক্টে যার বলার কথা ছিল সে যদি এখন অসুস্থ হয়ে পড়ে তাতে তো কারোর কোনো দোষ নেই। তাই শুধু শুধু এত ভাবিস না, ঠিক একটা না একটা রাস্তা বেরিয়েই যাবে। আমি তো জানি এই প্রজেক্টটাতে কি কি আছে, আর আমি ঠিকভাবে ইংলিশেও কথা বলতে পারি। আমি যদি ওই বিদেশি অফিসারগুলোর সামনে ভালো করে প্রজেক্টটা তুলে ধরতে পারি তাহলে হয়তো আমার প্রমোশনও হবে, আর আমি আরো ভালোভাবে বাবা মা ভাই দেখাশোনা করতে পারবো। এই তুমি এখানে কি করছো? এই কারণে তো তোমাদের কোনো উন্নতি হয় না। নিজেরা তো কোনো কাজে সাহায্য করতে পারবে না, অথচ কোথাও ঝগড়া চললে উঁকি ঝুঁকি দিয়ে ঠিকই খবর নিতে চলে আসবে। না মানে স্যার, আমি বলছিলাম কি, আমি এই প্রজেক্টে ইংরেজিতে ভালো করে বুঝিয়ে বলতে পারবো। আপনি আমাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন, আমি আপনাকে হতাশ করব না। তোমার কাজ অফিসের দরকারি ফাইলগুলো জেরক্স করা, আর তুমি এখন প্রজেক্ট প্রেজেন্ট করতে আসবে। আমাকে একটা সুযোগ দিয়েই দেখুন। আচ্ছা, আমি আগে আপনাদেরকে বলে নিই, যদি আমার বলার ধরনটা আপনাদের ঠিক মনে হয় তবেই না হয় বাইরে থেকে যারা আসবেন তাদের সামনে আমি বলবো। রোহিত এবং মধুমিতা দুজনেই রেশমির কথাতে রাজি হয়। রেশমি সমস্ত প্রজেক্টে এত সুন্দরভাবে ইংরেজিতে বুঝিয়ে বলে যে রোহিত এবং মধুমিতা দুজনেই অবাক হয়। রেশমির মতো এমন সাধারণ একজন কর্মচারী এত সহজে তাদের সমস্যার সমাধান করে দেবে সেটা রোহিত নিজেও ভাবতে পারেনি। এসব নিয়ে যখন আলোচনা হতো তখন তো তুমি আসতে না, তাহলে তুমি সবকিছু জানলে কিভাবে? এত সুন্দরভাবে গুছিয়ে বললে কিভাবে? আপনারা যখন আমার কাছে কাগজগুলো জেরক্স করাতে যেতেন তখন অনেক সময় অনেক কাগজ অনেকক্ষণ ধরে আমার টেবিলেই পড়ে থাকতো। আমি সেগুলো পড়তাম, সেখান থেকেই আমি জানতে পেরেছি। রেশমির কথায় রোহিত প্রচন্ড পরিমাণে খুশি হয়। রোহিত তার সেই কাজের জন্য রেশমিকেই ঠিক করে। বিদেশি অফিসাররা রোহিতের অফিসে এলে রেশমি তাদেরকে খুব সুন্দরভাবে রোহিতের নতুন বিজনেস আইডিয়াটা বুঝিয়ে দেয়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু রেশমির প্রমোশন হয় না। তাই রেশমি রোহিতের উপর প্রচন্ড অসন্তুষ্ট থাকে। কিন্তু দু একদিনের মধ্যেই রোহিত নতুন সমস্যায় পড়ে। এই সমস্যা তার আগের সমস্যা থেকে কয়েক গুণে বড় ছিল। এবার তাকে রেশমিকে নিয়ে বিদেশে যাওয়ার দরকার পড়ে, কিন্তু রেশমি ছিল নাছোড়বান্দা। সে কিছুতেই রোহিতের সঙ্গে বিদেশে যেতে রাজি হয় না। আরে বাবা, আমরা তো ঘুরতে যাচ্ছি না। তুমি রবার্ট, ফিলিপ ওদের সামনে এত সুন্দরভাবে প্রজেক্টটা বুঝিয়েছো যে ওরা চাই তুমি ওদের বিদেশের অফিসে গিয়ে ওইভাবে প্রজেক্টটা বুঝিয়ে দাও। তাই তোমাকে আমার সাথে যেতে হবে। আমি আপনাদের অফিসের দরকারি কাগজগুলো জেরক্স করে দিই, আর এটাই আমার কাজ। এর চেয়ে বেশি কিছু আমি করতে পারবো না। তুমি না গেলে তো আমার এতদিনের স্বপ্নটা ভেঙে যাবে, আর আমাদের কোম্পানির অনেক টাকা লস হয়ে যাবে। তুমি আমার সাথে গেলে আমি তোমায় প্রমোশন দেবো, কথা দিচ্ছি। আপনারা অনেক মডার্ন, তাই হয়তো আপনাদের কাছে এগুলোর কোনো মানে নেই, কিন্তু আমার বাড়ির লোক এখনো অত্যন্ত গোড়া প্রকৃতির। ওনারা কিছুতেই আমাকে আপনার সঙ্গে যেতে দিতে চাইবে না। এই বলে রেশমি সেখান থেকে চলে যায়। এবার রোহিত আর কিছুই বুঝে উঠতে পারে না তার এখন কি করা উচিত। তাই সে তার সমস্যা নিয়ে তার বান্ধবী মধুমিতার কাছে যায়। মধুমিতার সঙ্গে এই ব্যাপারে বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা দুজনেই একটি সিদ্ধান্তে আসে।
রোহিত তার বাড়ির কাউকে কিছু না জানিয়ে রেশমির বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে চলে যায়। রেশমি প্রথমে বিয়েতে রাজি না হলেও পরে তার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে সে রোহিতের সঙ্গে বিয়ে করতে রাজি হয়। তাদের পাকা কথা হয়ে গেলে রোহিত রেশমির বাড়ির লোকের কাছে অনুমতি নিয়ে রেশমির সঙ্গে বিদেশে চলে যায়। সেখানে গিয়ে রেশমি সুন্দরভাবে তার প্রজেক্টটা বুঝিয়ে রোহিতের জন্য ডিল একেবারে পাকা করে দেয়। তারা দুজনেই খুবই খুশি হয়ে বাড়ি ফিরে আসে। এখন যখন আমাদের আর কোনো সমস্যা নেই, তাই আমি ভাবছিলাম যে আমার বাবা মা একবার তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করে আসুক। কবে যেতে হবে তুমি আলোচনা করে আমাকে বলে দিও, কেমন? সরি রেশমি, আমার মনে হয় না আমি এই বিয়েটা করতে পারবো। বিশ্বাস করো, আমার এখন বিয়ে করার কোনো রকমের ইচ্ছা নেই। আর ক্লাস বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? আমার কোম্পানিতে যে জেরক্স করার কাজ করে তাকে বিয়ে করলে আমার মান সম্মান থাকবে? এইসব তুমি কি বলছো? তুমি নিজে তোমার বাবা মায়ের সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে আমাদের বিয়ের পাকা কথা বলেছো, আর এখন বলছো তুমি বিয়ে করতে পারবে না? ওটা সেই মুহূর্তে প্রচন্ড দরকারি একটা সিদ্ধান্ত ছিল, আর নিজের স্বপ্ন আর কোম্পানি বাঁচানোর জন্য এই সিদ্ধান্তটা আমাকে নিতেই হতো। তার মানে যাতে আমার বাবা মা তোমার সঙ্গে আমাকে বিদেশে যেতে দিতে রাজি হয়, সেই কারণে তুমি আমার বাড়িতে মিথ্যা মিথ্যা সম্বন্ধ নিয়ে গিয়েছিলে? রেশমির কথা শেষ হতে না হতেই মধুমিতা সেখানে চলে আসে। হ্যাঁ, সেই কারণেই এই পুরোটাই রোহিত করেছে শুধুমাত্র আমার কথাতে। এখন অযথা ওকে অভিশাপ দিয়ে বা অপমান করে তোমার কোনো লাভ হবে না। এখনো যদি সংসারটাকে ভালোভাবে সামলাতে চাও তাহলে চুপচাপ নিজের জায়গায় গিয়ে কাজ করো। বেশি বাড়াবাড়ি করলে এই চাকরিটাও কিন্তু থাকবে না তোমার। রেশমি কিছুই বুঝে উঠতে পারে না সে কি করবে। সে সেই দিনই নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে অফিস ছাড়ার দরখাস্ত দিয়ে একেবারে বাড়িতে চলে যায়। রেশমিকে এমন বিধ্বস্ত অবস্থায় ফিরতে দেখে তার বাবা মা প্রচন্ড ভয় পেয়ে যায়। রেশমি তার মাকে সমস্ত কথা বললে মায়াদেবী একেবারে আকাশ থেকে পড়ে। রোহিত আর তার বাবা মা এভাবে তাদের সবাইকে ঠকিয়েছে এটা ভেবেই মায়াদেবী যেমন রাগ হয় তেমনই দুঃখ হয়। আমার ওকে দেখে তো একবারও মনে হয়নি যে ওর পেটে পেটে এত শয়তানি থাকতে পারে। তার মানে কি ওর বাবা মা ওর মতোই খারাপ? কোনো বাবা মা কখনো ছেলের এত বড় খারাপ কাজে তাকে সঙ্গ দিতে পারে? তুমি ঠিক বলেছো মা, আমি একদম বিশ্বাস করিনি যে আমাদের অফিসের মালিক আর মালকিনের মানসিকতা এতটা নিচু প্রবৃত্তির হবে। আমি এদের জন্য এতটা করলাম এটা ভেবেই আমার এখন খারাপ লাগছে, বিশ্বাস করো। ওরা একদিন নিজের ভুল ঠিক বুঝতে পারবে, দেখিস। সেদিন ওরা নিজেরা এসে তোর কাছে ক্ষমা চাইবে। তুই শুধু সেই দিনটার অপেক্ষা কর। আমরা গরিব বলে সবাই আমাদের সঙ্গে এভাবেই চালাকি করে। গরিব বলেই কি আমাদের কারোর কাছ থেকে কোনো সম্মান পাওয়ার অধিকার নেই? এই বলে রেশমি খুবই কাঁদতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। রেশমিকে ছাড়া রোহিত খুবই সমস্যায় পড়তে থাকে। সে তাদের নতুন প্রজেক্টের কোনো কাজই আর নিজে সুন্দরভাবে সামলাতে পারে না। ব্যবসার জন্য যখনই কেউ ফোনে বা ভিডিও কলে কথা বলতে চায় তারা সবাই রেশমির সঙ্গেই কথা বলতে চায়। অন্য কেউ কথা বললে বিদেশিরা কিছুতেই সন্তুষ্ট হয় না। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়ে পড়ে যে উল্লিখিত বিদেশি কোম্পানিটা রোহিতের সঙ্গে সমস্ত ডিল ক্যান্সেল করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। ওই মেয়েটা কি আমার থেকেও ভালো ইংলিশে কথা বলতে পারে? আমি এত সুন্দর করে বোঝানোর পরেও ওরা কি আমার কোনো কথা বুঝতে পারছে না? নাকি রেশমি ওদের উপর কোনো জাদুটোনা করেছে? অবশ্য জাদুটোনা করলেও অবাক হব না। এসব গরিব ভিখারিগুলো এই সমস্ত কাজে একেবারে সিদ্ধ হস্ত। প্লিজ আমাকে এবার একটু শান্ত হয়ে ভাবতে দে, আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না। রেশমি সত্যিই আমাদের জন্য প্রচন্ড লাকি ছিল। ও চলে যাওয়ার পর থেকে আমার কোম্পানির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। যেমন হোক করেই হোক আমার কাছে ওকে ফিরিয়ে আনতেই হবে। আমি তোর কোম্পানির জন্য এত কিছু করলাম আর আমার কোনো দাম নেই? ওই বস্তির মেয়েটাই তোর কাছে এত দামি হয়ে গেল? ওই বস্তির মেয়েটা না থাকলে আমার জীবন ঠিকভাবে চলবে না, বুঝলি? ও আমাদের কোম্পানিতে ফিরে না আসলে আমার স্বপ্ন ভেঙে যাবে। এই ডিলটা সম্পূর্ণ না হওয়া মানে আমার কয়েক কোটি টাকা লোকসান হয়ে যাবে, যার ফলে অনেক কর্মচারীর মাইনে আটকে যাবে। মাইনে আটকালে কর্মচারীরা তো আমাদের ছেড়ে দেবেন না, তুই বল? তুই তো বুঝতে পারছিস আমার কোম্পানিগুলো কেমন তাসের ঘরের মতো পড়ে যাবে। এখন তুই কি করবি বলে ঠিক করেছিস? রেশমির পায়ে পড়ে ক্ষমা চাইবি নাকি আবার ওকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মিথ্যা নাটক করে এখানে ফিরিয়ে আনবি? এবার আর নাটক করবো না। এবারে সত্যি সত্যি আমার আসল বাবা মাকে নিয়ে আমি রেশমির কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে যাবো। পূর্বল আমাকে বুঝিয়ে দিয়েছে যে ওই মেয়েটা ছাড়া আমার জীবনে কিছুই ঠিক হতে পারে না। এই বলে রোহিত সেখান থেকে চলে যায়। মধুমিতা অনেক চেষ্টা করেও রোহিতকে আটকাতে পারে না। রোহিত তার বাবা মাকে রেশমির সঙ্গে বিয়ে করার কথা জানালে তারা প্রথমে অসন্তুষ্ট হয় ঠিকই, কিন্তু রেশমি তাদের কোম্পানির জন্য কি কি করেছে এসব শোনার পরে সমরেশ বাবু এবং মধুজা দেবী দুজনেই রোহিতের কথায় রাজি হয়। তারা সবাই মিলে রেশমিদের বাড়িতে যায়। রেশমি এবং তার বাড়ির সকলেই রোহিতদেরকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। এবার আবার কি কারণে এসেছেন?
আবার নিশ্চয়ই আপনার কোম্পানির আমার দরকার পড়েছে, তাই না? এবারও কি ভাড়া করা বাবা মা নিয়ে এসেছেন? এবারে আমি আমার আসল বাবা মাকে নিয়ে এসেছি। সত্যি সত্যি তোমায় বিয়ে করার প্রস্তাব দিতে এসেছি। আমি সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার জন্য, আমার কোম্পানির জন্য কতটা দরকারি সেটা আমি অনেক দেরি করে বুঝতে পেরেছি। এবারে তুমি আমায় ফিরিয়ে দিলে দিতেই পারো, তবে একটা কথা জেনে রেখো, এবারে আমি কোনো রকমের মিথ্যা সাহায্য নিয়ে এখানে সম্বন্ধটা আনিনি। আমি তোমাকে সত্যিই বিয়ে করতে চাই। রোহিতের বাবা মা রেশমির বাবা মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলে, তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলে। সব কথা ভালোভাবে শোনার পর রেশমি রোহিতের সাথে বিয়ে করতে রাজি হয়। কয়েকদিনের মধ্যেই খুবই ধুমধাম করে রেশমির সঙ্গে রোহিতের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রেশমি রোহিতের ব্যবসার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে সামলাতে থাকে।